সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের ঐকতান কবিতা নিয়ে। পূর্ববর্তী ক্লাসে আমরা ঐকতান কবিতার পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, মূলভাব এবং পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ঐকতান কবিতার কবিতা পাঠ এবং কবিতার ব্যাখ্যা করব। যে শিক্ষার্থীরা ঐকতান কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কবিতা পাঠ করি এবং কবিতার লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে লাল রঙের যে লেখাগুলো সেগুলো হচ্ছে কবিতার লাইন এবং কালো রঙের হচ্ছে ব্যাখ্যা। আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখো। কবি বলছেন, প্রথমে বলে নেই, এই ঐকতান কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কাব্যগ্রন্থের 10ম কবিতা এবং তার মৃত্যুর 4 মাস আগে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কবিতায় কবি তার জীবনের যে প্রাপ্তি এবং তার জীবনের যে অপ্রাপ্তি এবং তার যে জ্ঞানের সীমাবদ্ধতা এবং তার কবিতার সার্থকতা, বিভিন্ন বিষয় এবং নিজের সার্থকতা, ব্যক্তির সার্থকতা, সাহিত্যিক হিসেবে তার গ্রহণযোগ্যতা, বিভিন্ন বিষয় তিনি কবিতার মধ্যে, ঐকতান কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এই কবিতায় মূলত কবি দেখিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বের কবি, কিন্তু তার কবিতায় মানুষের কথা যেভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি সেভাবে প্রকাশ করতে পারেননি। তাই কবি এই কবিতার মধ্যে তিনি দেখানোর চেষ্টা করেছেন কেন তিনি পারেননি এবং কিভাবে এই সাহিত্যের, আর এই যে পারেননি, তবু সাহিত্য তাই অপূর্ণ। এই সাহিত্যে পরিপূর্ণতা আসবে যখন বিভিন্ন কবি সাহিত্যিকের সাহিত্য যখন একই সাথে একই মঞ্চে উপস্থাপিত হবে। কবি বলছেন, যখন তিনি সুনাম অর্জন করেছেন তখন তার কবিতাকে এতটাই গ্রহণযোগ্য মনে হয়েছে যে তার কবিতায় যদি সবার কথা প্রকাশিত নাও হয় তাও তাকে কবি হিসেবে মর্যাদা দেওয়া হতো। কিন্তু এমন অনেক কবি আছেন যাদের কবিতায় গ্রামের মানুষের কথা আছে, শ্রমজীবী মানুষের কথা আছে, কিন্তু তারা অখ্যাত বলে, তারা বিখ্যাত নয় বলে তাদের কবিতাগুলো সাহিত্যের মঞ্চে সমাদৃত হচ্ছে না। তাই কবি চাচ্ছেন যে সাহিত্যের এই মঞ্চে যেন সকল কবিদের সমান মর্যাদা থাকে এবং সকল কবিদের কবিতা সাহিত্য যেন মর্যাদা পায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো কবিতাটি শুরু করি। কবি বলছেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরিসিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে। কবি বলছেন, এই পৃথিবী বিশাল। বিপুলা বলতে বিশাল, বিশাল পৃথিবীকে বোঝানো হচ্ছে। এই পৃথিবী বিশাল এবং বিপুল আয়তনের, অনেক বড় আয়তনের। এখানে জানার মতো কত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তার কতটুকুই বা জানি। ওই বলছেন, অনেক কিছু জানার মতো আছে কিন্তু আমি কতটুকু জানি। দেশে দেশে কতই না শহর রাজধানী আছে, অনেক দেশ আছে, অনেক রাজধানী শহর আছে, আমি তো এগুলো জানি না, সব কিছুই জানি না। কবি বলছেন, মানুষের কত কীর্তি, নদী, গিরি শব্দের অর্থ পাহাড়, সিন্ধু, সাগর, মরু হচ্ছে মরুভূমি, কতই না মানুষের কত কীর্তি আছে, কত কিছুই তো আছে। বিশাল বিশালাকার এই পৃথিবীতে অনেক কিছুই আছে, কত অজানা জীব রয়েছে, অপরিচিত গাছপালা রয়েছে। কবি বলছেন, এখন আমার জানার বাইরে রয়ে গেছে অনেক কিছু, আমি তার সান্নিধ্যও পেলাম না। অর্থাৎ কবি এই অনেক বিশাল পৃথিবীর অনেক অজানা বস্তুই তার জানার বাইরে রয়ে গেছে, কবি এইটাই বোঝাচ্ছেন। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে, অতি ক্ষুদ্র তারই কোণ। অর্থাৎ এই পৃথিবীর বিশাল আয়োজন, এখানে বিশাল আম, এই বিশাল মন মোর জুড়ে থাকে, তারই ক্ষুদ্র ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসহে। কবি বলছে, এই বিশ্বের বিশাল আয়োজন। কিসের আয়োজন? এটা ব্যাখ্যা দিতে বলে কবি বলেন, জানার এবং জ্ঞান আহরণ করার আয়োজন। কিন্তু কবির মন এই বিশাল পৃথিবীর
এক কোণে পড়ে আছে, কবির মন তার ওই ক্ষুদ্র এক কোণ জুড়ে আছে। অর্থাৎ কবি এখানে তার যে জানার সীমাবদ্ধতা, এই পৃথিবীর অনেক কিছুই ঘটছে সব প্রতিনিয়ত, অনেক বড় পৃথিবী, এই যে সব কিছু সম্পর্কে যে কবি জানেন না, এই জানার সীমাবদ্ধতাটুকু কবি এখানে স্বীকার করছেন। কোন কথায় স্বীকার করছেন? কবি বলছেন যে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই কোণ। অর্থাৎ এই বিশ্বের অনেক আয়োজনের মধ্যে তার মন সে একটা জায়গায় পড়ে আছে, সে সব কিছু চাইলেও জানতে পারছে না। কবি সেই কবি, অর্থাৎ এই যে জানার আগ্রহ, তার যে জানার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাকে স্বীকার করে কবি এই যে তার এই ক্ষোভে, এই রাগে, জানার সীমাবদ্ধতার ক্ষোভে তিনি বই পড়েন, ভ্রমণ কাহিনী পড়েন। অর্থাৎ কবি হয়তো সকল দেশ, সকল রাজধানী, সকল অজানা কিছু জানতে পারেননি, এটা তার সীমাবদ্ধতা, কিন্তু তিনি তার সীমাবদ্ধতাটুকু দূর করার জন্য বই বা ভ্রমণ কাহিনী পড়ছেন, যাতে করে সমস্ত দেশ বা নগর না ঘুরলেও যাতে কবি সব জায়গা থেকে কিছু হলেও অর্জন করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন। কবি বলছেন এই পৃথিবীর অনেক আয়োজন, কিন্তু আমি সব কিছু তিনি সব কিছু জানতে পারছেন না, কারণ তিনি পৃথিবীর কোনো এক কোণে পড়ে আছেন। এই কারণেই সে বিভিন্ন বই পড়ছেন, ভ্রমণ কাহিনী পড়ছেন, এগুলো পড়ে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা দিকে তিনি পূরণ করছেন, কিছুটা হলেও জ্ঞান অর্জন করছেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষালব্ধ ধনে। লেখক বলছেন যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কবি বলছেন কবি যেখানেই চিত্রময়ী বর্ণনার বাণী পান সেগুলো কুড়িয়ে আনেন। চিত্রময়ী বর্ণনা বাণী, যে কেউ একজন বর্ণনা করলো, কোনো সাহিত্য রচনা করলো, কিন্তু সেখানে চিত্রময়তা নেই, সেখানে বর্ণনার মাধুর্য নেই, তাহলে সেগুলো তিনি গ্রহণ করেন না। তো কবি সেই সাহিত্যকেই গ্রহণ করে যেগুলো চিত্রময়ী বর্ণনা তার মধ্যে রয়েছে। কবি আরও বলেছেন তার জ্ঞানের দীনতা আছে, তার যে জ্ঞানের সীমাবদ্ধতা, এটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি জ্ঞানের দিক থেকে গরিব, অর্থাৎ তিনি জ্ঞানের দিক থেকে তিনি দীনও, একেবারে অভাবী, কিন্তু তারপরও তিনি বিভিন্ন সূত্র থেকে জ্ঞান আহরণ করে তার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি চিত্রময় বর্ণনার বাণী যেখানেই পান সেখানে তিনি সেগুলো কুড়াইয়া নেন, সেগুলো তিনি নিজের কাছে ধারণ করেন, নিজের মধ্যে ধারণ করেন। নিজের যে জ্ঞানের দীনতা আছে তিনি বিভিন্ন ভিক্ষালব্ধ ধনে এখানে বোঝানো হয়েছে বই পড়ে অর্জন করাকে বোঝানো হয়েছে। আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কবি বলছেন কবি নিজেকে পৃথিবীর কবি হিসেবে ঘোষিত করছেন। তিনি বলেছেন মানুষেরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কবির বাঁশির সুরে, অর্থাৎ নিজের বাঁশির সুরে, অর্থাৎ কবির বাঁশির সুরে, সেই বাঁশির সুরে বলতে কবিতার সুরে সর্বত্রই তিনি সাড়া প্রদান করবেন। অর্থাৎ কবি বলছেন আমি পৃথিবীর কবি, আমার কবিতায় পৃথিবীর সকল মানুষের কথা প্রকাশ পাবে এবং সকল মানুষ আমার কবিতা পড়বে, এটাই কবি চাচ্ছেন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। অর্থাৎ এই যে কবিতার মধ্য দিয়ে সাড়া ফেলতে চেয়েছেন পৃথিবীব্যাপী, এই স্বর সাধনায়, অর্থাৎ এই সাহিত্যিক সাধনায় সব জায়গায় তার যে ডাক সাড়া পড়েনি, অনেক কিছুই ফাঁকা রয়ে গেছে। কবি বলছেন কবির কবিতার সুর সর্বত্র পৌঁছাতে পারেনি। কবির চাওয়া এবং তার কবিতার সুর প্রান্তিক মানুষের পাওয়ার মধ্যে এখনো বিস্তর ব্যবধান বা ফারাক রয়ে গেছে। অর্থাৎ তার কবির মধ্যে মানুষের সমস্ত কথা, ব্যথা বেদনা তিনি প্রকাশ করতে পারেননি এবং তার কবিতা সকলের মধ্যে সাড়া ফেলতে পারেননি। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। কবি বলছেন যে তার মতোই আরও অনেক কবি বিভিন্ন দিক থেকে কবিতা রচনা করেন, সেই কবিতার সুর পৌঁছে দিতে চায় মানুষের কাছে। কবি কি করেন যে অনেক কবি অনেক জায়গা থেকে কবিতা রচনা করেন, তার কবিতায় তো সকলের কথা ফুটে উঠছে না, তাই তিনি ওই সকল কবিদের কথা প্রকৃতির ঐকতান স্রোতে, এখানে ঐকতান বলতে সমস্ত কবিতাকে তিনি একত্রে করে মানুষের কাছে পৌঁছে দিতে চান। তাদের সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ।
কবি বলছেন ওই সকল কবির সাথে কবির যোগাযোগ রয়েছে। কবির যোগাযোগ বলতে তারাও কবিতা রচনা করে, কবিও কবিতা রচনা করে। এই যে তাদের মধ্যে যে তার কবিতার কবির মধ্যে একটা যোগাযোগ, এই সবার সঙ্গ পায়, তাদের সবার সঙ্গ পেয়ে কবি বরং আনন্দিত হয়। এখানে অনেকের কথা বলছে, যেমন ওই সময় কবির সময় বিভিন্ন বিদেশি কবি এবং সাহিত্যিক রয়েছেন, তাদের সাথে কবির পরিচয় ছিল। এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন কবি। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কবি বলছেন অর্থাৎ কবি চাইলেও সকল কবির সাথে মিশতে পারেন না, সকলের সাথে। এখানে কবি সকল কবির সাথে মিশতে পারেন না, এই কথাটি হচ্ছে সকলের সাথে, সকল মানুষের সাথে তিনি মিশতে পারেন না। কেননা কবিগুরু জীবনযাত্রা, তার জীবন যাত্রার যে এখনও ব্যবধান, এখানে খুব সম্ভবত কবি ধনী গরিব শ্রেণী ব্যবধানে ইঙ্গিত করেছেন। অর্থাৎ কবি চাইলেও সকলের সাথে মিশতে পারেন না, সকলের কাছে প্রবেশ করতে পারে না, কারণ তার জীবনযাত্রার বেড়া, অর্থাৎ তার যে জাতি গোত্র যে ব্যবধান, সেই ব্যবধানের কথা তিনি এখানে তুলে ধরেছেন। তিনি ছিলেন জমিদার, তিনি চাইলেও শ্রমিক মানুষের সাথে মিশতে পারতেন না। তাই কবি বলছেন চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর করে দিন চলিতেছে সমস্ত সংসার। কবি বলছেন যে এখানে কবি বলছেন সমাজে প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠীর পেশাকে মর্যাদা দিয়েছেন কবি এখানে, এবং বলছেন তাদের কাজের উপরেই নির্ভর করেই পৃথিবী এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। কবি এখানে বলছেন তিনি সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অর্থাৎ তিনি সম্মানের চিরনির্বাসনের, অর্থাৎ তিনি সম্মানের কারণে নির্বাসনের মতো তিনি বসবাস করছেন সাধারণ মানুষ থেকে অনেক দূরে গিয়ে। ফলে সেই উচ্চ মঞ্চের সংকীর্ণ জানালা দিয়ে সাধারণ মানুষদের এই বড় সমাজটিকে তিনি দেখতে পারেননি। অর্থাৎ এই সাধারণ মানুষদের, শ্রমজীবী মানুষদেরকে তিনি সংকীর্ণ জানালা থেকে দেখতে পারেননি সমাজের এই সম্মানের চিরনির্বাসনের কারণে। মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। কবি মাঝে মাঝে ওই সকল শ্রমজীবী মানুষের সাথে পাড়ায় উকি দিয়েছেন, যে তিনি তাদের সাথে মিশতে চেয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তাদের সাথে ভালোভাবে যোগসূত্র রচনা করতে পারেননি। অর্থাৎ ধর্মের কারণে তিনি তাদের সাথে মিশতে পারেননি। জীবনের জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এই যে কবির জীবনের সাথে তাদের জীবনের যে মিলতে পারেনি, এই কারণে কবির সাহিত্য ব্যর্থ হয়েছে, কবি এটাই বোঝাতে চেয়েছেন। কবি বলছেন কবির কবিতা যদি জীবনের সাথে জীবনই যোগ করতে না পারে, ধনী গরিব উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী মানুষের মাঝে অপূর্ব মেলবন্ধনই তৈরি করতে না পারে, তবে সেই কবিতা মূল্যহীন। এসব প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই সেবল সাহিত্য সাধনার পূর্ণতা পাবে। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যদি এই শ্রমজীবী মানুষের সাথে মিশতে পারতেন, তার জীবনের সাথে তাদের জীবনে যদি মেলবন্ধন তৈরি করতে পারতেন, তাহলেই তার সাহিত্য যথার্থ হতো, তার সাহিত্য সার্থক হতো। তাই আমি মেনে নিলাম শেষ নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। কবি বলছেন কবি নিজের সীমাবদ্ধতা এখানে মেনে নিয়েছেন। অনেকেই কবির নামে নিন্দে করতো যে তিনি শুধু বাবু সাহেবদের নিয়ে সাহিত্য রচনা করেন, কবি সেই নিন্দাটুকু মেনে নিলেন। কবি নিজেই জানেন তার কবিতা বিচিত্র পথে গেলেও সর্বত্র পৌঁছাতে পারেনি। অর্থাৎ এখানে তিনি তার অপূর্ণতার কথা স্বীকার করলেন। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। কৃষকের জীবনের মতো জীবন যে অতিবাহিত করতে পারছে, সে সত্যি কথায় ও কাজে আত্মীয়তা অর্জন করতে পেরেছে। আত্মীয়তা কাদের সাথে? আত্মীয়তা এখানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আত্মীয়তার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ কবি বলছে যারা এই যে শ্রমজীবী মানুষ কৃষকের সাথে মিশতে পেরেছে, তারাই হচ্ছে কি তাদের আত্মার সাথে আত্মীয়তা স্থাপন করতে পেরেছে, তারাই সাহিত্যিক হিসেবে সার্থক। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। অর্থাৎ তিনি অখ্যাত কবিদেরকে আহ্বান করেছেন নির্বাক মনের। বিখ্যাত শব্দের বিপরীত হলো অখ্যাত। এখানে রবি ঠাকুর অর্থাৎ কবি এখানে এমন কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের জীবনকে আবিষ্কার করতে পারবেন। অর্থাৎ সাধারণ শ্রমজীবী কর্মজীবী মানুষদের জীবনকে কবিতার দ্বারা তুলে ধরার কথা বলা হয়েছে। পাশাপাশি কবিগুরুর
কবিতা সর্বত্রগামী না হওয়ার যে ব্যথা, সেই মর্মের ব্যথা উদ্ধার করার জন্য তিনি নতুন কবিকে আহ্বান করেছেন। কবি বলছেন, এসো কবি। কবিকে আহ্বান করেছে অখ্যাত জনের নির্বাক মনের, অর্থাৎ যেই শ্রমজীবী মানুষ তারা তো তাদের মনের কথা বলতে পারে না, সেই মনের কথা যারা, এই মর্ম বেদনার কথা যারা উদ্ধার করতে পারে, সেই কবিতাদের তিনি আহ্বান করেছেন। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ এই মরুভূমি রসপূর্ণ করি দাও তুমি। কবি বলছেন ওই সব কবিদেরকে, যে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সাহিত্যের ভুবন আনন্দহীন মরুভূমিতে পরিণত হয়েছে, কারণ যে সাহিত্যের ভুবন কি হচ্ছে, আনন্দহীন হয়ে উঠেছে, কারণ সমাজের শ্রমজীবী মানুষেরা সাহিত্য সভায় উপেক্ষিত, তারা সাহিত্যে স্থান পায়নি। এজন্য কবি আহ্বান করেছেন নতুন আরেক কবিকে, যিনি এসব শ্রমজীবী মানুষদেরকে স্থান দেবেন সাহিত্যের ভুবনে, এবং সাহিত্য ভুবন এর ঊষরতা শুষ্কতা সে রসে পূর্ণ করে দিবেন। অর্থাৎ কবি এমন কবিকে আহ্বান করেছেন যে কবি প্রাণহীন এদেশেতে গানহীন, যে এখানে যেখানে সাহিত্যের মধ্যে কোনো মজা নেই, রস নেই, সেই অবহেলিত মানুষদেরকে নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও উদ্বারী। কবি বলছে যে তো উদ্বারী বলতে উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করা, উদ্বারী মানে বের করে দেওয়া। কবি বলছেন, হে নতুন কবি, তোমার অন্তরে যে রসের উৎস আছে তা তুমি উন্মুক্ত করে দাও। কবি কোন কবিদের আহ্বান করেছেন? যেই কবিরা শ্রমজীবী মানুষের আত্মার সাথে মিলে, তাদের জীবনের সাথে মিলে গিয়েছেন, সেই কবিদেরকে। সাহিত্যের ঐকতান সংগীত সবাই একতারা যাদের, তারাও যেন সম্মান পায়। কবি বলছেন যাদের হাতে একতারা, সাহিত্যের সভায় যেখানে জীবনের সুর যোগ করা হয়, এখানে ঐকতান সঙ্গীত সভায় বলতে, ঐকতান বলতে এখানে সাহিত্যের ঐক্যতাকে বোঝানো হয়েছে। সাহিত্যের সবাই যেখানে জীবনের সুর যোগ করা হয়, সেখানে যেন অবজ্ঞাত উপেক্ষিত মানুষরাও সম্মান পায়। মুখ যারা সুখে দুঃখে নত শিরে স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ও গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। কবি বলছেন তিনি যেসব লোকদের বাণী শুনতে চান, যারা কাছে থেকেও দূরে, যারা সুখ দুঃখের সহ্য করা নির্বাক মানুষ, যারা এগিয়ে চলা পৃথিবীতে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তা কবি যেন দূর থেকেও তাদের বাণী শুনতে পান। এখানে কবি বলছেন ওই শ্রমজীবী মানুষ, তারা কষ্ট পেলেও বলতে পারে না, মাথা নিচু করে থাকে, নতুন কবি যেন এসে এই অবহেলিত অপেক্ষিত মানুষদের কথা তারা যেন প্রকাশ করে, এবং কবি যেন কাছে থেকেও দূরে যারা, তারা কাছে থাকলেও তো কবির থেকে অনেক দূরে, কবি যেন তাদের কথা যেন শুনতে পান, কাছে থেকেও যেন এই দূরবর্তী মানুষের কথা যেন শুনতে পান। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে এখানে সংক্ষিপ্ত আকারে কবিতাটি পড়া হয়েছে। এই হচ্ছে আমাদের কবিতা। মূল কথা হচ্ছে ঐকতান কবিতায় কবিটি সাহিত্যের ঐকতান সৃষ্টি করার চেষ্টা করেছেন। এখানে যারা অবহেলিত মানুষ, যারা উপেক্ষিত মানুষ, সেই উপেক্ষিত মানুষদেরকে নিয়ে যারা কবিতা রচনা করেন, সেই কবিরাও, সেই সাহিত্যিকরাও এক ধরনের উপেক্ষিত। সেই উপেক্ষিত মানুষদের কবি যারা, উপেক্ষিত কবি যারা, তাদেরকে যেন সাহিত্যের সভায়, সাহিত্যের মঞ্চে যেন তাদেরকে মর্যাদা দেওয়া হয়, সাহিত্যে যেন তাদেরকে মর্যাদা দেওয়া হয়, এই বিষয়টি তিনি এই কবিতায় উপস্থাপন করেছেন। এবং পাশাপাশি ঐকতান কবিতায় কবি নিজের দুর্বলতা, নিজের দীনতা, নিজের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।